एवरीवन वेलकम टू बायोलॉजी টিউটোরিয়াল। আজকে আমরা যে পার্টটা পড়ব সেল ডিভিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যানাফেজ এন্ড টেলোফেজ আর সাইটোকাইনেসিস পদ্ধতি। অ্যানাফেজ এবং টেলোফেজ প্রত্যেক লেট আর্লি, অ্যানাফেজ আর্লি, অ্যানাফেজ লেট, টেলোফেজ আর্লি, টেলোফেজ লেট। অ্যানাফেজ আর্লির ক্ষেত্রে কি দেখতে পাবো? দেখবো যে একটা কোষের ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় কি দেখা যাচ্ছে যে একটা কোষের ঠিক ইকুইটোরিয়াল জোন অর্থাৎ নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলো সাজানো আছে এবং এটা আস্তে আস্তে দুটি পার্টে ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? কারণ এখানে অ্যাস্টার রশ্মি এবং ইন্টারজোনাল তন্তুর কাজ। ইন্টারজোনাল তন্তু দুটি ক্রোমোজোমের মাঝখানে ঢুকে তার সেন্ট্রিওল অংশের মধ্যে প্রবেশ করে সেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। কোথায় সরিয়ে দিচ্ছে? পোলের দিকে সরিয়ে দিচ্ছে। আর কি করছে? আর একটা অংশ অ্যাস্টার রশ্মির দুটো সেন্ট্রিওল দুটো পার্টে যুক্ত হয়ে আস্তে আস্তে তাকে সরিয়ে টেনে নিচ্ছে। একদিকে টানছে, একদিকে জোর করে ঠেলে দিচ্ছে। দুটো বল কাজ করে, একটা টানা আর একটা জোর করে ঠেলে দেওয়া বল। তার ফলে ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমের দুটো দিকে, মেরুর দিকে, কোষের দুটো মেরুর দিকে, দক্ষিণ মেরু এবং উত্তর মেরু, এই দুটো মেরুর দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এই যে মুভমেন্ট অফ ক্রোমোজোম, এটাকে বলে টার্মিনালাইজেশন। এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানাফেজ আর্লির ক্ষেত্রে। লেট অ্যানাফেজের ক্ষেত্রে যদি দেখি তো দেখবো দুটো পোলের একটা উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে আস্তে আস্তে ক্রোমোজোমের অংশগুলো চলে গেছে। এটা লেট অ্যানাফেজ। চলে যাওয়ার পরে তারা মেরু অঞ্চলের অংশে উপস্থিত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে প্রেজেন্ট হয়ে গেল এবং দুটো পার্ট সেপারেট হওয়ার পরে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে অংশ আস্তে আস্তে সরে যাচ্ছে এবং ক্রোমোজোম নাম্বার এমন একটা জায়গায় যাচ্ছে যে অ্যানাফেজ তোমার মাইটোসিস, অ্যানাফেজ মিওসিস, বোথ ক্ষেত্রেই ক্রোমোজোম নাম্বারটা ধীরে ধীরে সেপারেট হয়ে যাচ্ছে। এই সেপারেশনটা লেট অ্যানাফেজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবার টেলোফেজ স্টেজে কি দেখবো? আর্লি টেলোফেজ যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোমের মেরু প্রান্তে, দক্ষিণ মেরু উত্তর মেরু একটা কোষে, সেখানে যখন ক্রোমোজোমগুলো পৌঁছে যাওয়ার পরে আস্তে আস্তে খুলতে শুরু করছে। ক্রোমোজোম ধীরে ধীরে ক্রোম্যাটিন নেটওয়ার্কে পরিণত হচ্ছে। এটা হচ্ছে আর্লি টেলোফেজ। ক্রোমোজোম ধীরে ধীরে খুলে গিয়ে ক্রোম্যাটিন নেটওয়ার্কে পরিণত হচ্ছে এবং এই নেটওয়ার্কটা আস্তে আস্তে খুলে গেল। আর্লি স্টেজে ক্রোমোজোম পুরো খুলে গেল এবং শেষে আমরা দেখতে পাবো, অর্থাৎ লেট টেলোফেজের ক্ষেত্রে দেখতে পাবো কি, যে পার্টগুলো, যে অর্গানেলস গুলো, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, প্লাস্টিড, লাইসোজোম, রাইবোজোম, এগুলো ছিল না। তারপর নিউক্লিয় পর্দা ছিল না, নিউক্লিয় লাস ছিল না, সবগুলো ব্যাক করতে শুরু করবে। প্রত্যেকটি পার্ট, অঙ্গাণু, অর্গানেলস আস্তে আস্তে ব্যাক হতে হতে সাইটোপ্লাজমের দুটো মেরু প্রান্তে এরা দুটো সেল গঠনের জন্য, দুটো সেপারেট সেল গঠনের জন্য যা যা প্রয়োজনীয় অংশ তারা কিন্তু রিব্যাক করে ফেলে। এই যে রিব্যাক করলো, তারপরে কি হলো? একটা প্রান্তে একটা সেল, আর একটা প্রান্তে আর একটা সেলের প্রয়োজনীয় মেটেরিয়ালস গুলো তৈরি হয়ে গেল। এইবার আমরা দেখতে পাবো তোমার সাইটোকাইনেসিস পদ্ধতি। ক্যারিওকাইনেসিস কমপ্লিট, সাইটোকাইনেসিস পদ্ধতি। সাইটোকাইনেসিস পদ্ধতি কিরকম? খুবই সোজা পদ্ধতি। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তার সাইটোপ্লাজম একটু আলাদা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস পদ্ধতিতে দুই প্রান্তে তার কোষীয় অঙ্গাণুগুলো যখন রিব্যাক করলো, তখন এর ঠিক মাঝ বরাবর, কোষের ঠিক মাঝ বরাবর সেল প্লেট তৈরি হতে লাগলো। সেল প্লেট কি দিয়ে তৈরি হয়?
লিগনিন, হেমিসেলুলোজ, সেলুলোজ, এই ধরনের জটিল শর্করা দিয়ে সেল প্লেটটা তৈরি হতে থাকে। তাহলে দুটো পার্ট, দুটো মেরু, একটা এ মেরু, একটা বি মেরু, এই দুটো পার্টের মাঝ বরাবর সেল প্লেট তৈরি হতে থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। প্রাণী কোষে নয়, প্রাণী কোষে হচ্ছে যে তার সাইটোকাইনেসিস প্রক্রিয়া হচ্ছে ইনভ্যাজিনেশন অফ সেল মেমব্রেন, অর্থাৎ তার যে ইনভ্যাজিনেশন পদ্ধতি, সেল মেমব্রেনের খাঁজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দুটো সেল ডিভিশন হচ্ছে, দুটো সেল আলাদা হয়ে গেল, দুটো আলাদা সেল ডিভিশন হচ্ছে, এটা ক্যারিওকাইনেসিস পদ্ধতি। এবং আফটার দ্যাট সাইটোকাইনেসিস স্টার্ট। সাইটোকাইনেসিস পদ্ধতিতে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে একটু ডিফারেন্স। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হয় সেল প্লেট, প্রাণী কোষের ক্ষেত্রে তৈরি হয় ইনভ্যাজিনেশন অফ সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটা যখন দুটো পার্টে ভাগ হয়ে গেল, তাহলে একদিকে ধরো এ পার্ট যেখানে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো তৈরি হয়ে গেছে, বি পার্টের মধ্যে তৈরি হয়ে গেছে, মাঝখানে খাঁজ হয়ে যাচ্ছে। এই মাঝখানে যে খাঁজটা হচ্ছে কার খাঁজ? সাইটোপ্লাজমের খাঁজ। সাইটোপ্লাজম দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। এই যে ভাগটা হলো, তখন দুটো সেল আলাদা হয়ে গেল, দুটো সেলের জন্ম হলো। এই জন্মটা হলে একটা জিনিস আমরা দেখতে পাবো যে মাতৃকোষ, মাদার সেল ডিভাইড হওয়ার পরে যে অপত্য কোষ তৈরি করলো, তার আয়তন অর্ধেক, আয়তনটা অর্ধেক, অর্থাৎ কোষ বিভাজন হওয়ার যে রেজাল্ট, তাতে দেখা যাচ্ছে সমস্ত মেটেরিয়াল ইকুয়াল, সমস্ত পার্ট অফ দি সাইটোপ্লাজম, পার্ট অফ দি অর্গানেলস ইকুয়াল, সাইটোপ্লাজম ইকুয়ালি ডিভাইড হলো, কিন্তু হলো কি অর্ধেক হলো। তার সেলের গঠনটা হলো মাতৃকোষের অর্ধেক। এই অর্ধেক কোষ ডিভিশন হওয়ার পরে আস্তে আস্তে এদের নিজেদের গ্রোথ হবে। নাম্বার ছিল 1, মাতৃকোষ ছিল 1, হয়ে গেল 2, মাল্টিপ্লিকেটিভ সেল ডিভিশন। মাল্টিপ্লিকেটিভ মানে কি? সংখ্যাগত বৃদ্ধি। ছিল 1, হয়ে গেল 2। তাহলে মাইটোসিস এবং মিওসিস উভয় ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ গ্রোথটা চালু হলো। এইবারে মাল্টিপ্লিকেটিভ হওয়ার পরে যে সেলটা অর্ধেক হয়েছে, হাফ হয়েছে, মাতৃকোষের হাফ, সেটা আবার মাতৃকোষের মতো হতে চায়, তার ওখানে আবার তার গ্রোথ বাড়াতে হবে। এই গ্রোথটার নাম হচ্ছে অক্সেন্ট্রিক গ্রোথ। তাহলে গ্রোথ দুরকম, একটা হচ্ছে সংখ্যাগত বৃদ্ধি, যেটা মাল্টিপ্লিকেটিভ গ্রোথ বলে, আরেকটা রয়েছে তোমার যে ডিভিশন, যেটা আয়তনগত বৃদ্ধি। সংখ্যাগত বৃদ্ধি, আয়তনগত বৃদ্ধি হচ্ছে অক্সেন্ট্রিক গ্রোথ। এই মাল্টিপ্লিকেটিভ গ্রোথ এবং অক্সেন্ট্রিক গ্রোথের রেজাল্ট হচ্ছে ইকুয়াল স্টেট অফ সেল ডিভিশন। এই ইকুয়াল স্টেট অফ সেল ডিভিশন যখন তার এন্ড হয়ে যাচ্ছে, তখন আমরা দেখছি একটি মাতৃকোষ সম্পূর্ণভাবে ডিভিশনের ফলে তার গুণগত মান, ক্রোমোজোমগত মান প্রায় ইকুয়াল হয়ে যাচ্ছে। এবং এই ইকুয়ালিটি হচ্ছে একটা সেল ডিভিশনের মুখ্য বিষয়। এবং এই ইকুয়ালিটি আমরা মাইটোসিসের ক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারবো, মিওসিসের ক্ষেত্রে দেখতে পাবো। মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে, জনন মাতৃকোষ সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ক্রোমোজোম নাম্বার অর্ধেক, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, তার রেজাল্ট দেখতে পাবো। এইটা হচ্ছে সেল ডিভিশনের মুখ্য বিষয়। ধন্যবাদ, ভালো থেকো তোমরা।